2 টাকা দামের স্ট্যাম্পে সই করাটাকে বিয়ে বলে মেনে নিচ্ছিস কবে থেকে? জীবিকা নির্বাহ নিয়ে এত সমস্যায় থাকে, বিনোদনের দিকে আর মন যায় না। খলনায়কের বিষয়টা যখন আসে তখন কেন আমরা সেই ওপার বাংলায় ছুটছি? আমাদের দেশে কোনো নিয়মিত প্রযোজক বর্তমানে নেই। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো 5টা শাকিব খান নেই কেন? টিফিন কেড়েতে ঠান্ডা তরকারি, ঠান্ডা ভাত সে খুলে খাবে, এমন সময় ডিরেক্টর বলতেছে তুমি এখন ভাত খেতে বসছো, হিরোইন রেডি, তোমার এখন শর্ট, তাহলে আমি কি তোমার জন্য কি বসে থাকবো 1 ঘন্টা? সাকিব ওই অবস্থায় হাত ধুয়ে কস্টিউম পরে আবার শুটিংয়ে চলে গেছে। আপনি বাংলাদেশের কত নাম্বার ভিলেন? দেশের চলচ্চিত্র ক্ষতি করা মানে আমার দেশের ক্ষতি করা। আইন মেনে করা হয়েছিল কিনা? নিজের উন্নতি, নিজের সুখ শান্তি এবং নিজের বেনিফিটের কথা চিন্তা করে রাজনীতি করি, আমার মনে হয় আমার রাজনীতি স্টপ করে দেওয়া উচিত। আমরা যতটুকু জানি যে নায়ক হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু হলেন খলনায়ক। খলনায়কই কিন্তু নায়ক, নায়ক তো আছে প্রতিনায়ক। প্রতিনায়ক। নায়কের যেরকম নায়িকার প্রতি একটা ভালোবাসা থাকে, খলনায়কের আরো বেশি ভালোবাসা থাকে। হ্যাঁ, কিন্তু ধরনটা আলাদা। এই ধরনগুলো আমরা জানবো, অনেক গল্প আছে শিবা ভাই, কিন্তু তার আগে আমরা অনুষ্ঠানটা শুরু করি। জি। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের বিশেষ আয়োজন কাট আন কাট। পুরোটি অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি শারমিন দীপ্তি, এবং আমার সঙ্গে যিনি আজকে আছেন অত্যন্ত গুণী একজন অভিনেতা। তিনি চলচ্চিত্রের অভিনেতা, খলনায়ক হিসেবে তাকে আমরা আসলে জানি। তিনি হচ্ছেন শিবা শানু। শানু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, এবং আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই ভালো আছি, এবং ভালো লাগছে যে আজকে অতিথি হিসেবে আপনাকে পেয়েছি। আপনার পুরো নাম হচ্ছে চৌধুরী মাজহার আলী। তো চৌধুরী মাজহার আলী থেকে শিবা শানু, খুব সংক্ষেপে যদি একটু বলতেন। মানে চৌধুরী মাজহার আলী হচ্ছে আমার ফ্যামিলি নেম, যেটা আমি ক্যারি করি সবসময়, পাসপোর্ট, আইডি কার্ড, স্কুলে, কলেজে যেগুলো ছিল। আর আমার ডাক নামটা সানু, SANU। শিবা হওয়াটা, শিবাটা কোত্থেকে আসলো সেটা হচ্ছে যে আমাদের ফিল্মের একজন অ্যাকশন কোরিওগ্রাফার আছেন, উনি রাঙামাটির লোক, যুগান্তর চাকমা চাইনিজ। উনি খুব ভালো একজন মার্শাল আর্টের টিচার প্লাস কোরিওগ্রাফার আমাদের ফিল্মের। রুবেল ভাইয়ের সাথে কাজ করতেন দীর্ঘদিন। একটা ছবি শুটিং করতেছিলাম, তো উনি হঠাৎ করে বললো যে দেখ, অনেকদিন তো হলো এই সানুর নামটা তুই ক্যারি করছিস, তো এই নামটা আসলে মানে ভিলেনের জন্য খুব একটু হয়ে যায়, তো তুই তোর নাম আর আগে পরে কিছু একটা বসা চিন্তা কর। তো আমি বললাম যে ওস্তাদ আপনি চিন্তা করেন, আমি তো পাচ্ছি না কিছু। তখন হংকংয়ের একজন আর্টিস্ট ছিল, খুব নাম করা মার্শালের উপরে, সনি শিবা নাম, খুব সুপারস্টার আর্টিস্ট। ওইখান থেকেই উনি ওই শিবাটা নিয়ে ওই শিবা সান, এবং সেই থেকে আমরা শিবা শানু কিংবা শিবা শানু যেটাই বলে না কেন, সেই নামই আপনাকে চিনি। কেমন ছিল যখন আপনারা সিনেমায় এসেছিলেন, সেই গল্পটা যদি বলতেন, যে এখনো মনে পড়লে খুব আনন্দ লাগে কিংবা কষ্ট লাগে যে অনেক কিছু দেখেন এখন? ওই সময়টা খুব আনন্দের ছিল, এখন এসে যখন চিন্তা করি তখন খুব কষ্ট পাই। কারণ ধরেন আমার তো এন্ট্রি হচ্ছে চলচ্চিত্রে 95-এর শেষের দিকে আর কি। আমার ছবি শুটিং শুরু হয় আমার চলচ্চিত্রের ওস্তাদ নাদিম মাহমুদ সাহেবের ছবি মাতৃভূমি চলচ্চিত্র অভিনয় করার মাধ্যমে। তখন আমাদের দেশে বছরে শতাধিক ছবি মুক্তি পেত, মানে সপ্তাহে 2টা করে ছবি, 52 সপ্তাহে 104টা। এরপরে 2 ঈদে ওপেন ছিল, কখনো 6টা, কখনো 8টা, কখনো 10টা ছবি রিলিজ হতো। তো আমরা সেই যে চিন্তা করে যদি দেখেন, তাহলে আমাদের দেশে প্রায় প্রতি বছর 110, 12, 14, 15টা ছবি রিলিজ হতো। সিনেমা হলের সংখ্যা 1000-এর উপরে ছিল। আমার যতটুকু মনে পড়ে 95-এ হয়তো 1100-1200-র মতো সিনেমা হল আমাদের দেশে ছিল। সেটা এখন রেগুলার সিনেমা হল আমাদের দেশে মানে যেগুলো চলছে, আমি যদি মানে মাল্টি সিনেপ্লেক্সগুলো বাদ দিই, তাহলে হাইয়েস্ট 50টা হবে। তো এটা আসলেই ব্যথিত করে খুব, কারণ যেই সোনালী যুগ বা যেই সম্ভাবনা দেখে আমরা চলচ্চিত্রে আসি, সেটা এখন আর সেই সময়টা নেই। আর একটু কষ্ট পাই যারা নতুন আসছে তাদের জন্য। শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার একটা স্বপ্ন নিয়ে তারা আসছে, কিন্তু বাণিজ্যিক কারণে যে সমস্যাটা সম্মুখীন আমরা হচ্ছি, সেই কারণে তাদেরও আর ওইরকম, তাদের স্বপ্ন আর ওরকমভাবে পূরণ হচ্ছে না। তো এটা ব্যথিত করে একটু। আগে তো খল চরিত্র থাকতোই, তার একটা
বিরাট ভূমিকা থাকতো ছবিতে, আর এখন তো সেটা নেই, ছবি তো নেই বললেই চলে। কি করা উচিত আসলে, আর কি উত্তরণটা কিভাবে হওয়া উচিত, সংস্কারটা কিভাবে হওয়া উচিত? ওয়ার্ল্ড ওয়াইডই গ্লোবালি চলচ্চিত্রের ব্যবসা খুব একটা ভালো না কোথাও। আপনি যদি আমাদের পার্শ্ববর্তী কলকাতা টালিউডের কথা চিন্তা করেন, ওখানেও খুব একটা অবস্থা ভালো না, যার ফলে অনেকদিন যাবতীয় আমরা দেব বা জিৎ বা যারা ওদের সুপারস্টার আছে, প্রসেনজিৎ দা আছেন, ওদের কিন্তু খুব একটা ছবি রিলিজ হচ্ছে ওনার, মানে খুব গত হয়তো 1-1.5 বছর আমরা শুনিও নি যে ওই ছবিটা খুব ভালো গেছে দেবের বা জিতের বা দাদার। হলিউডের ব্যাপারটা আমি এখানে আনতে চাচ্ছি না, কারণ ওইটা আলাদা বিভিন্ন মাত্রার, ওদের ছবির লেন্থ অন্যরকম, গল্প টাইপ আলাদা। আর আমাদের এই সাবকন্টিনেন্টে একটু মেলো ড্রামা টাইপের ছবি হয়, যে ছবিতে একটা দুটো গান থাকে বা পারিবারিক একটা বন্ধনের ব্যাপার থাকে, সেটা তো আর ওইসব ওয়েস্টার্ন মুভিগুলোতে হয় না। আর আমাদের এখানে যে মুভিগুলো, শুধু সাউথের মুভি ছাড়া কোনো মুভি কিন্তু ওই সিনেমা হলে যে ব্যবসা করতে পারতেছে না। আপনার বম্বের ছবিগুলো ওই ডিজিটালের উপরই চলতেছে, ওরা ওটিটি প্ল্যাটফর্মের উপর চলতেছে। দুই একটা ছবি এর মধ্যে জওয়ান পাঠানোর পরে কিন্তু আর কোনো ছবি উল্লেখযোগ্যভাবে তেমনভাবে চলেনি। আসলে দর্শকের চাহিদার হয়তো চেঞ্জ হয়েছে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এখন দৈনন্দিন জীবনযাপনের যে ব্যয়টা, আমরা যখন ছোট ছিলাম আমাদের বাপ দাদা চাচারা তারা ওই 8 ঘন্টা 6 ঘন্টা ব্যবসায়ী হোক বা অফিসের চাকরি হোক, ওই 8 ঘন্টা 10 ঘন্টার মধ্যেই তারা সেরে ফেলতে পারতেন, এবং সেখান থেকে যেটা উপার্জন হতো সেটা সংসারের ব্যয় মিটিয়ে উচ্ছিষ্ট থাকতো, যেটা দিয়ে আমরা বিনোদনের জন্য ব্যয় করতাম। তো এখন 16 ঘন্টা 18 ঘন্টা চাকরি করে সংসারের ব্যয় মেটানোটা একটু টাফ, অনেক টাফ হয়ে গেছে, কারণ জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে আগের চেয়ে। তার মধ্যে যেটা সবচেয়ে বেশি পীড়াদায়ক সেটা হচ্ছে যে শিক্ষার ব্যয়, চিকিৎসার ব্যয়, এটা তো অস্বাভাবিক হারে বেড়েছে। আপনি একটি ছেলেকে, আপনারও শখ থাকবে আমারও শখ থাকবে যে আমার ছেলেকে আমি ভালো ওরকম একটা মানের স্কুলে পড়াবো, তারপরে পরবর্তীতে ওরকম মানের একটা কলেজে, তারপরে ইউনিভার্সিটিতে, সরকারি ভালো ইউনিভার্সিটিতে চান্স না পেলে যদি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে যায়, আর সেই বাপ মা যদি নর্মাল চাকরিজীবী বা ছোটোখাটো ব্যবসায়ী হয়, তার পক্ষে সম্ভব না বর্তমান সময়ে বাংলাদেশে। তো এই সব কিছু মিলিয়ে মানুষ জীবিকা নির্বাহ নিয়েই এত সমস্যায় থাকে, বিনোদনের দিকে আর মন যায় না। যার ফলে হয়েছে কি দেখেন, মানুষ এখন ওই যে টেলিভিশনে যতটুকু সময় পায় দেখে নিল, একটু খবর দেখলো, আর খবরের একটু ঘাটতি আছে, খবরের প্রতি চাহিদা মানুষের, কারণ প্রতিদিনই পুরো বিশ্বে কোনো না কোনো ঘটনা ঘটছে অনাকাঙ্ক্ষিত, যেটা মানুষ চাচ্ছে না, এবং যার এফেক্টে আমরা সবাই হচ্ছি পৃথিবী জুড়ে। যার ফলে আপনি গাজা যুদ্ধই বলেন, ভারত পাকিস্তান উত্তেজনা বলেন, ইউক্রেন রাশিয়া বলেন, সব কিছুই প্রভাবিত পুরো বিশ্বেই পড়তেছে। তো এইগুলোর দিকে মানুষ একটু খবর টবর নেয়। আর সেকেন্ডলি হচ্ছে যে অল্প ছোটোখাটোর ভিতরে বিনোদন যদি কোথাও খুঁজে পায় টেলিভিশনে, সেটা টেলিভিশন নাটকে হোক অথবা মোবাইলের কোনো ইউটিউব চ্যানেলে হোক। কিন্তু সেভাবে একটা ভালো ছবি যখন হয়, দর্শক কিন্তু হলমুখী হয়। গত কয়েক বছর যাদের কাজ আমরা দেখেছি, দেখা যায় যে পার্শ্ব চরিত্র কিংবা নায়ক ছাড়া নায়িকাদের ভারতের হচ্ছে, খলনায়কও ভারতের হচ্ছে। তো কি বলবেন আসলে, আমাদের দেশে কি খলনায়ক ভালো নেই? আপনারা তো ইন্ডাস্ট্রি একটা সময় শাসন করেছেন, ভালো ভালো কাজ করেছেন, ভালো ভালো সিনেমা আমাদের দিয়েছেন, কিন্তু খলনায়কের বিষয়টা যখন আসে তখন কেন আমরা সেই ওপার বাংলায় ছুটছি? আমাদের দেশে ওই ধরনের ছবি খুব একটা বেশি হচ্ছে না। তার প্রথম আমি পুরো প্রশ্নের উত্তর আমি সিরিয়ালি দিচ্ছি আপনাকে। তার কারণ হচ্ছে আমাদের দেশে কোনো নিয়মিত প্রযোজক বর্তমানে নেই। যারা নিয়মিত ছবি প্রযোজনা করতেন তারা কেউ এখন একজনও নেই যারা এখন ছবি প্রযোজনা করছেন। বরবাদের যিনি প্রডিউসার তিনি কিন্তু এই প্রথম একটা ছবি প্রযোজনা করলেন, এখন আবার কবে করবেন সেটা উনি জানেন বা বাকিটা জানি না আমরা। তাণ্ডবের যিনি প্রডিউসার উনি কিছু ছবি প্রডিউস করছেন, উনি এর আগে তুফান করেছেন, তারপরে সম্ভবত মাছের দাগিয়ে উনি করেছেন। ওই যে রেগুলার যে প্রডিউসার এগুলো আমাদের দেশে নেই, যার ফলে ওই রেগুলার ওই ধরনের আমরা ছবি পাচ্ছি না। এবার আপনি বললেন যে যৌথ প্রযোজনার নাম করে ওই দেশের থেকে খলনায়ক নায়িকা নেওয়া হচ্ছে, বা আসলে এইখানে দুই ধরনের ব্যাপার আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে যদি যৌথ প্রযোজনার নীতিমালায় এরকম থাকে যে আমাদের দেশের অর্ধেক শিল্পী ওদের অর্ধেক শিল্পী, তো সেই ক্ষেত্রে আমাদের দেশের সাকিব খান ইজ দ্য অনলি সুপারস্টার অফ বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রি।
তো তাকে নিতে গেলে তার অর্ধেক ধরার নায়িকা ওখান থেকে নিতে হয়। এখন সেটা আমি বলবো না সেই নায়িকার চেয়ে আমার নায়িকার যোগ্যতা বেশি না কম, আমি কম্পেয়ার করতে চাচ্ছি না কাউকে ছোট করা বা বড় করার জন্য। খলনায়কের যে ব্যাপারটা বলতেছেন আপনারা, হ্যাঁ কিছু ছবিতে নিয়েছে, ওখান থেকে খলনায়ক আনা হয়েছে। আবার বরবাদে দেখলাম মিশা ভাই তো কাজ করেছেন। অনেক সময় বনি বনা হয় না, আবার অনেক সময় মানুষের চিন্তা চেতনা এরকম থাকে যে ওইখান থেকে নিলে হয়তো ভালো চলবে, কিন্তু তার রেজাল্ট তারা পেয়েছে, কতটা ভালো চলেছে তারা জানে। তার চেয়ে বরঞ্চ আমি মনে করবো যে অনেক ছবির চেয়ে বরবাদ অনেক ভালো চলেছে, যেটা খলনায়ক মিশা সওদাগর এবং নায়ক সাকিব খান, প্লাস আমাদের দেশের আরও কিছু শিল্পীরা আছেন আমাদের টেলিভিশন মিডিয়ার। আরেকটা কথা আমি বলতে চাই, এটা হয়তো অনেকে কষ্ট পেতে পারেন। আজকে আপনারা যারা যৌথ প্রযোজনা চলচ্চিত্র করতে যে, অভিনয় করতে যে, প্রযোজনা করতে যে যারা আপনারা প্রাধান্য দিচ্ছেন ওপারের শিল্পীদের, আপনারা প্লিজ ভুলে যাবেন না আপনাদের আজকের যে অবস্থান, সেই অবস্থানের জন্য আমাদের পরিশ্রম সবচেয়ে বেশি। আমরা আপনাদের কাজ করেছি, আপনাদের সাথে কাজ করেছি বলে আপনি সেই জায়গায় আজকে গেছেন যেখান থেকে আপনি নিজেকে মনে করছেন যে আমি এখানে আর দরকার নেই, ওখানে যাই। তো সেই জায়গা থেকে কি আর কি যিনি লিড দিচ্ছেন কিংবা দাপটের সাথে কাজ করছেন, তাই তার কি দায়বদ্ধতা জায়গাটা থাকছে না? যে দেখেন এখানে লুকোচুরির কিছু নেই। আপনি যাকে মিন করছেন সাকিব খান সাহেব, তো আমি খুব সুন্দরভাবেই বলেছি, আগেও বলেছি, এখনও বলছি, সাকিব খান সাহেব বাংলাদেশের একমাত্র জনপ্রিয় নায়ক বর্তমানে, সুপারস্টার, মেগাস্টার যেই নামে আমরা তাকে ডাকি, উনিই একজন। এবং ছবি যদি ব্যবসা করে চলে, উনি থাকলে চলে যতটুকু চলে বা ব্যবসা করে, মানে অন্যান্যটাও ব্যবসা করে কিন্তু উনার মতো অতটা রেঞ্জের ব্যবসা হয়তো করে না। তো উনারও তো কিছুটা দায়িত্ব আছে এই দেশের চলচ্চিত্রের মানুষদের প্রতি, চলচ্চিত্রের প্রতি, যে ঠিক আছে একটা হয়েছে ওখানকার, আরেকটা এখানকার নিয়ে ট্রাই করি। তো আসলে মানুষ অনেক সময় একটু এদিক ওদিক চললে তাকে যদি ভালো মতো বোঝানো যায় বা ই করা যায় বা চেষ্টা করা যায় যে আমাদের দেশ থেকে আমরা কিছু করতে পারি কিনা, তাহলে হয়তো মানুষ একসময় চেঞ্জ হয়। তাহলে হয়তো পরবর্তীতে যারা প্রযোজনা করবেন তারা হয়তো ভাববেন যে না, বাংলাদেশের থেকেই তো সম্ভব, তখন এখানেই করবেন। আমাদের দেশের চলচ্চিত্র সমৃদ্ধ হবে, আমাদের আর্টিস্ট টেকনিশিয়ানরা এখানে কাজ করতে পারবে। বাহ, চমৎকার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরো 5টা শাকিব খান নেই কেন, তৈরি হয়নি কেন, আপনি কি বলবেন? যেহেতু আপনি অনেক সিনিয়র আর্টিস্ট শিবা ভাই, এই দায়টা আসলে আমরা কিংবা আপনারা কাকে দিবেন? কেন একজন সুপারস্টারই সব লিড করছে? এখানে যদি আরো সুপারস্টার থাকতো কিংবা গুটি কয়েকেও থাকতো, তাহলে তো ইন্ডাস্ট্রি আরো পাল্টে যেত, কাজ অনেক বেশি হতো, ছবি অনেক বেশি হতো। আসলে এই কথাটার সঠিক উত্তর বা দিলে অনেক আহত হয়। হ্যাঁ, না হোক, আপনি আপনার সিনিয়রিটি জায়গা থেকে বলবেন প্লিজ। আমি অনেকবার বলেছি অনেক জায়গায়। দেখেন, সাকিব খানের লাইফও কিন্তু স্ট্রাগল লাইফ ছিল। স্টার্টিংটা অনেক স্ট্রাগল করেছে, অনেক কষ্ট করে করে আজকের এই সাকিব খান এখানে। তাহলে আমি কি বলবো যে অন্যরা কষ্ট করেননি? না, অন্যরাও কষ্ট করেছে বা করছে এখনো। সাকসেস কেন আসলো না? ওর সাকসেস কেন আসলো? প্রথম যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে ওর সময় আমি বললাম প্রচুর রেগুলার প্রডিউসার ছিল, যারা প্রতি মাসে বা প্রতি 2 মাসে 3 মাসে একটা করে ছবি বানাতো। ওই রকম প্রচুর সুযোগ সাকিব খানের কাছে এসছে এবং উনি হয়তো 10টা করার পরে 2টা সুপারহিট বা একটা সুপারহিট হয়েছে, আবার 5টা করার পরে একটা সুপারহিট হয়েছে, একটা ব্লকবাস্টার হয়েছে, বক্স অফিস হিট হয়েছে একটা। তো ওই সুযোগগুলো পেতে পেতে একটা সময় সে পাকাপোক্ত একটা আসন করে ফেলেছে এবং ওই সুপারহিট ছবি দিতে। আর একটা ব্যাপার হচ্ছে এখনকার দিনে এসে অত ইনভেস্টার্স নাই, প্রডিউসার্স নাই, রেগুলার প্রডিউসার্স নাই। কারণ ব্যবসা মন্দা, কিচ্ছু না, ব্যবসা মন্দা। প্রডিউসার, আপনি একটা সিনেমা হল কেন বন্ধ করছেন? যখন আপনার সিনেমা হলের যে ব্যয়টা, ইলেকট্রিসিটি বিল, স্টাফদের বেতন বা অন্যান্য যে সমস্ত খরচ টরচ, যখন সেটা আপনি প্রতি মাসে জোগাড় করতে না পারছেন, তখন তো আপনি সেটা বন্ধ করে দেওয়ার চিন্তা করছেন। এটা যে কোনো ইন্ডাস্ট্রি সেটা করবে। আবার ছবি যদি সেই সময় ব্যবসা সফল না হলেই তো ব্যবসা পাচ্ছে না সে, এটাই তো ওগুলো তো বন্ধ গেলে। এই পরবর্তীতে যারা এসছে তারা অতটা প্রডিউসারদের সাপোর্ট পায়নি, মানে সাকিব যেভাবে পেয়েছে, একটার পর একটা ছবি করে গেছে, অ্যাভারেজ ছবি হয়েছে। তখনকার সময় ছবি নির্মাণে ব্যয়ও কম ছিল, একটা ছবি যদি অ্যাভারেজও যেত, মানে সোলসো যেটা বলতাম আমরা, তাও তার টাকা উঠে আসতো।
ফ্লপ ছবিতে হয়তো 10 লাখ 12 লাখ 15 লাখ টাকা লস হতো, এখন তো একটা ছবিতে লস মানে 3-4 কোটি টাকা লস, এটা একটা বড় ধাক্কা পড়ে যায়। তখন ওই 5-10 লাখ টাকা 20 লাখ টাকা লস হলে প্রডিউসাররা চিন্তা করতে ঠিক আছে আবার ট্রাই করি, আরেকটা হইতে পারে। আরেকটা যেটা মেইন ব্যাপার, সাকিব খান একজন খুব ভালো অভিনেতা, সাকিব খান একজন খুব ভালো অ্যাকশন জানা একটা হিরো, সাকিব খান খুব ভালো একজন নাচের জানা একটা হিরো, সাকিব খানের ড্রেস সেন্স খুবই ভালো, সাকিব খান দেখতে খুবই ভালো। সো এই যে এতগুলা ভালোকে বিট করে আরেকটা ভালো সমকক্ষ আসাটা একটু কষ্টসাধ্য, চেষ্টা হচ্ছে, হয়তো চলে আসবে, কিন্তু এতদিন কেন আসে না আমি বলবো যে ওকে বিট করতে পারেনি ওর সমস্ত কিছুকে, প্যাকেজটাকে। এর জন্য শাকিব খানের সাথে তো আপনার অনেক কাজ হয়েছে, আপনারা একসাথে কাজ করেছেন, আমরা যতটুকু জানি আপনারা নাচ প্র্যাকটিস করতেন, অনুশীলন করতেন একসাথে। কেমন ছিল গল্পগুলো? এখনো আমি বলি ওকে যে ও কিন্তু সবসময় খুব কম কথা বলা একজন মানুষ, মানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন বিভিন্ন জায়গায়, আমি এটা এখন টেলিভিশনে বলি যে অনেকেই ওকে নিয়ে অনেক ধরনের কথা বলেছে, কিন্তু ওর কাছ থেকে আমার মনে হয় না আপনারা কেউ সেই ধরনের কথা কারো সম্বন্ধে শুনেছেন। ও তখন থেকেই, যখন আমরা ওই ছোট মানে যখন জাস্ট আসবো চলচ্চিত্রে যখন একসাথে নাচ প্র্যাকটিস করতাম বা করতাম, ও আমার তখনকার বন্ধু, অনেক পুরনো বন্ধু। তখনও খুব ওই মৃদুভাষী, খুব কম কথা, 20টা কথা জিজ্ঞেস করলে একটা কথার উত্তর, বা অনেকেই অনেক কথা বলতেছে, আড্ডা মেরে চুপচাপ শুনতেছে, নিজে কথা কম বলে, এটা আগে থেকে ওর অভ্যাস। এই ধরনের ছেলেও আর খুব বন্ধুপ্রিয় মানুষ, খুব খরচ করতে পছন্দ করে। আপনার বন্ধুর সাথে আপনার লাস্ট কবে দেখা হয়েছিল কিংবা কথা হয়েছিল? পয়লা বৈশাখের দিন ওর এফডিসিতে শুটিং ছিল, ওই এফডিসিতে পয়লা বৈশাখ উপলক্ষে শিল্পী সমিতি একটা ছোটখাটো একটা আয়োজন করেছিল, ওই খিচুড়ি বাতাসা টাতাসা এগুলো, শুটিং চলছিল এফডিসিতে, আর এফডিসিতে প্রোগ্রামটা ছিল, ওই দিন লাস্ট দেখা হয়েছে। আপনার বন্ধু সম্পর্কে আসলে অনেকে অনেক নেতিবাচক কথাও বলে, আসলে এগুলো বলা ঠিক হচ্ছে কিনা জানি না। কোনো শিল্পী যদি কোনো মৃত্যুবরণ করেন শাকিব খান, তাকে কখনো দেখতে যান না, কিংবা এফডিসি থেকে যদি কোনো অনুষ্ঠান আয়োজন করা হয় সেখানে উনি যান না, তো এরকম কোন ঠাসা কেন হলো? আপনি একটু আগে বললেন যে উনি খুব বন্ধু সুলভ মানুষ। হ্যাঁ, বন্ধুপ্রিয় মানুষ অবশ্যই। আর কেউ মারা গেলেও যায় না, আমি তো কই, ও তো রাজ্জাক আঙ্কেল লাস্ট নিজে কাঁধে করে নিয়ে কবর দিল। রাজ্জাক আঙ্কেল দেখে গিয়েছে, কিন্তু এরপরের যে শিল্পীগুলো আছে কিংবা অনেক, দেখেন এখন হয় কি, আমি একটু বলি, এফডিসিতে যে সমস্ত শিল্পীদের লাশ জানাজার জন্য আনা হয়, সবাই চেষ্টা করে ওখানে থাকতে, এবং উনিও থেকেছেন। মান্না ভাইয়ের সময় ছিলেন, রাজা আঙ্কেলের সময় ছিলেন, খলিল আঙ্কেলের সময় ছিলেন, সবার সময় ছিলেন। এখন দেখা গেল কোনো কারণে ও বাংলাদেশে নেই, বা কোনো কারণে সে শুটিংয়ে আছে। যেমন আমাদের আগে একটা নিয়ম ছিল যে যদি কোনো ব্যক্তি মারা যেতেন তাহলে ওই দিন আমরা ওই বেলা শুটিংটা প্যাক আপ রাখতাম, তখন সবার পক্ষে সম্ভব হতো সেই জানাজায় যোগদান করা। কিন্তু এইটা ধরেন আপনার 2008-09 দিকে এটা এই প্রথাটাকে ক্যান্সেল করা হয়, যে না ঠিক আছে, কাজের বেলায় কাজ বন্ধ, দরকার নেই, কাজের জায়গায় কাজ চলুক, যার যার ইচ্ছা শেষ শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা আসবে, কাজ বন্ধ করলে তো অনেক টাকার ক্ষতি হয়, হ্যাঁ না, এরকম কিছু যুক্তি দেখিয়ে সেটা ক্যান্সেল করা হয়েছিল। তবে আমার জানা মতে একটা জিনিস আমি বলি আপনাকে, এখানে দর্শকরা শুনতেছেন, অনেকে জানতেছেন, ও একটা ভিন্ন টাইপের একটা মানুষ। সেটা হচ্ছে ও কখনোই চায় না যে ও কোথায় কাকে সাহায্য করেছে, কার প্রবলেমে সে কন্ট্রিবিউট করেছে সেটা কেউ জানুক, এটা সে কখনোই চায় না। সে নিজেও যায় না, তার লোক আছে তারা যে বলে দিয়ে আসে যে এটা ভাই দিয়ে গেছে বা হিরো পাঠিয়েছে, আপনার কাউকে বলার দরকার নেই। আচ্ছা, সম্প্রতি তাণ্ডবে স্ট্যান্টম্যান যিনি মারা গিয়েছিলেন, চিত্রনায়িকা রত্না সেখানে কমেন্টস করেছিল যে শাকিব ভাইয়ের কাছ থেকে কিংবা শাকিব খানের কাছ থেকে কোনো স্ট্যাটাস আসেনি কেন, কিংবা তার পরিবারের পাশে কি তিনি দাঁড়িয়েছিলেন কিনা, কিংবা তার জায়গা থেকে তার মন্তব্যটা কি ছিল, কিছুই জানা যায়নি। রত্না এই কথা বলেছে হয়তো, জানি না, এই ধরনের কথা বলাও আমার মনে হয় সমীচীন না, জেনে শুনে বলা উচিত। আপনাকে জানাচ্ছি যে ওই স্ট্যান্টম্যানটা মারা যাওয়ার পরে 2 দিন বা 3 দিনের পরে যখন ইউনিট ঢাকা আসে, তখন ওকে ওই চলচ্চিত্রের পক্ষ থেকে 4 লক্ষ টাকা দেওয়া হয় তার পরিবারকে, এবং এটা আমি জানি। আমার ওই প্রোগ্রামে থাকার কথা ছিল, যেহেতু আমি শুটিংয়ে ছিলাম ওই জন্য আসতে পারিনি ঢাকার বাইরে। আর এখনো প্রক্রিয়া চলছে আরো কিছু টাকার অ্যারেঞ্জ করার, সেটার নেতৃত্বে সাকিব খানই আছে। একটাই সুপারস্টার
যেন সে থাকে, সেটাই আমাদের জায়গা থেকেও আসলে কাম্য, সেটাই উনি থাকবেন সবসময়, সবাইকে দেখে রাখবেন যেভাবে আপনি এত সুন্দর করে ওনার সম্পর্কে বললেন। তো আসলে উনি নিঃসন্দেহে একজন ভালো অভিনেতা, ভালো সহকর্মী, সেজন্যই তো আপনারা বলছেন। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আপনি বাংলাদেশের কত নাম্বার ভিলেন? আমার স্টার্টিংটা যখন হয় তখন যে কোনো একজন পরিচালক আমাকে বলেছিলেন, আমি বলেছিলাম যে ভাই আমি তো কাজ করতে চাই, একটু খেয়াল রাখবেন, আপনার অনেক ভালো ভালো ছবি বানাচ্ছেন। তো উনি আমাকে বলেছিলেন তোমাকে নিয়ে কি করে ভাবি বলো, তোমার আর চেয়েও তো অনেক ভিলেন মার্কেটে আছে, তুমি কত নম্বর ভিলেন একবার গহিনা এসে আমাকে জানাই হতো। তো আমি গুনতে 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 গুনতে, নাম বলবো না কার কার নাম গুনেছি, দেখলাম আমি 27 নম্বরে আছি। এখন আমি কত নাম্বার আছি সেটা দর্শক বিচার করুক, আমি বলবো না। তার মানে আগে ছিলেন 27 নম্বরে। আচ্ছা, এমন কোনো মজার ঘটনা আছে যে প্রথম নায়িকার হাত ধরার ব্যাপারটা কি ছিল, কিংবা প্রথম কোন নায়িকার হাত ধরেছিলেন? মজার কোনো গল্প আছে প্রথম কিনা? ছবিতে আমি একটা জার্নালিস্টের ক্যারেক্টার করেছিলাম, ওখানে হাত ধরাধরি কোনো ব্যাপার ছিল না, বরঞ্চ ওই ভিলেনরা আমি সত্য প্রতিবেদন দেওয়ার কারণে আমার জিহ্বাটা কেটে ফেলেছিল। আচ্ছা, ওটা হলো প্রথম ছবির গল্প। তারপরে যখন ভিলেন করি, কিংবা হাত ধরার মজার কোনো অভিজ্ঞতা ছিল কিনা? কোন নায়িকা ভয় হাত পেয়ে তো গিয়েছিল, অনেকেরই কিংবা ধরেছি, ওইরকম তখন তো বাংলা ছবির আপনারা যেভাবে অ্যাটাক করেন নায়িকাদের, সেরকম কোন নায়িকা আসলে ভয় পেয়েছিল কিনা, কিংবা সেটের অন্যরা কেমন ভাবে নিয়েছিল? না, ভয় পেয়েছিল না, ওইরকম কোনো ঘটনা নেই। তবে আমি একটা ভয় পেয়েছিলাম অনেক, যেদিন প্রথম রাজ্জাক আঙ্কেলের সাথে শুটিং করবো, এফআই মানিক সাহেবের ছবি বাপ বেটার যুদ্ধ, আমি না ভয়ে না রেফডিসি যাচ্ছিলাম না। কেন? উনার সামনে দাঁড়ায় আমি কি বলবো, উনি যে মেকআপ রুমে, সেই মেকআপ রুমে আমি কি করে বসবো, এত ভয় পাচ্ছিলাম। পরে মান্না ভাই আমাকে ফোন করলো যে তুই আয়, আমি আসি, ভয়টা পাইস না, আমি দেখবো, সমস্যা। আমি না, রাজ্জাক স্যারের সামনে কি করবো না করবো, আমার এই ছবি থেকে বাদ দিয়ে দেন না ভাই প্লিজ। আমি উল্টা বলতেছি, ছবি থেকে বাদ দিতে আমাকে বলতেছিলাম। এত মানে রাজ্জাক স্যার তো হলো টোটাল ইন্ডাস্ট্রি, ছোটবেলা থেকে তাকে দেখছি, তার যে সম্মান, তার যে অভিনয় গুণ, তার যে সমস্ত কিছু মিলিয়ে আমার খুব ভয় পাচ্ছিলাম সেটা ঢুকতে। এবং আমার মনে আছে সেদিন আমি মেকআপ নিয়েছিলাম, মেকআপ রুমের বাইরের বারান্দায় বসে কস্টিউম চেঞ্জ করেছিলাম প্রোডাকশনের রুমে, যে মানে আমি তার সামনে যেতেই ভয় পাচ্ছিলাম। তারপরে মান্না ভাই আসতে, তারপর উনি খুব আদর করতেন, ওনার নিজের পরিচালনা ছবিতে পরে কাজ করেছিলাম। তো ওই জিনিসটা আমার খুব মনে থাকে যে প্রথম দিন যেতেই পারিনি। আসলে কি দেখেন, আমাদের যে শুরুর সময়টা, বা আমরা যে সময়টা কাজ করেছি রাজ্জাক স্যারের সাথে, খলিল আঙ্কেলের সাথে, প্রবীর মিত্র সাহেব, ওয়াসিম ভাই, পারভেজ স্যার, আলমগীর স্যার, ওনাদের সাথে আমরা যেই সম্মান, যেই তাদের প্রতি যে আমাদের একটা সমীহ করা, তাদেরকে সম্মান করা, যে ব্যাপারটা তখন আমাদের মধ্যে এখনো কাজ করে, এবং সেই কারণে তাদের ভালোবাসা আমাদের প্রতি এখনো অপরিসীম। এখনকার কিছু কিছু জায়গায় আমি নোট করেছি যে কে আসলো না আসলো দেখার দরকার নেই, তার মতো সে বসবে, শুটিং করবে, আমি আসি আজকে। এখন সম্মানের জায়গাটা আগে খুব বেশি ছিল। এই যে আপনি একটু আগে বললেন যে রাজ্জাক আঙ্কেল যেই সেটে কিংবা যেই রুমে, ওই রুমে আপনারা ভয় যেতেন না, এটা কিন্তু একটা বিনয়ের প্রকাশ, কিন্তু হ্যাঁ ওই ব্যাপারটা ছিল। তো এখন নাই বললে যে সবার ক্ষেত্রে ব্যাপারটা তা না, কিছু কিছু জিনিস হয়তো আপনাদের খুব ব্যথিত করে। কারণ আগে তো অনেকে স্ট্রাগল করে একজন স্টার হতো, আর এখন তো এফডিসি ঢুকেই স্টার হয়। এই সমস্যাটা এই জায়গায় হয়ে গেছে। এবং অল্প আপনারা তো অনেক স্ট্রাগল করা মানুষ, হ্যাঁ সবাই আমাদের, সবাই। আমি বললাম তো সাকিব খান, এমন দিন আমি দেখছি সাকিব খান সকালে 6টার সময় ঘুম থেকে উঠেছে, 7টার মধ্যে নাস্তা করেছে, শুটিং করতে গেছে কক্সবাজারে, শুটিং শেষে যখন রুমে আসছে তখন তার ওই ঠান্ডা ভাত, টিফিন কেড়েতে ঠান্ডা তরকারি, ঠান্ডা ভাত সে খুলে খাবে। এমন সময় ডিরেক্টর বলতেছে তুমি এখন ভাত খেতে বসছো, হিরোইন রেডি, তোমার এখন শর্ট, তাহলে আমি কি তোমার জন্য কি বসে থাকবো 1 ঘন্টা? সাকিব ওই অবস্থায় 2-3 নালা মানে ভাত খেয়েছিল, ওই অবস্থায় আবার হাত ধুয়ে কস্টিউম পরে আবার শুটিংয়ে চলে গেছে। এই স্ট্রাগলগুলো তো আমরা সবাই দেখেছি, আমরা নিজেরাও করেছি। আর এখন তো একটু সুবিধাই, প্রথম ছবিতে আসলেই ম্যাডাম বা স্যার হয়ে যায়, তার আলাদা ট্রিটমেন্ট, এবং তারা এখন এসেই হয়তো চিন্তা করে আমিও ওই নাম্বার 1-এর মতো কেন ট্রিটমেন্ট পাচ্ছি না, বা আমাকেও সেই ট্রিটমেন্ট দেওয়া হোক। এবং এই ট্রিটমেন্টটা যারা চায় কিংবা আশা করে, তারা মনে করে এটা আমি পেলে আমি হয়তো স্টাডিজমটা আমার আরো বেশি। আসলে কি ব্যাপারটা তাই? আসলে তো ব্যাপারটা তাই না। তারা নিজেরাও তো বুঝতেছে যে কোনো ছবি চলতেছে না,
মনে মনে নিজেকে স্টার ভাবে লাভটা কি, দর্শক যদি স্টার না বলে। হ্যাঁ সেটাই, যেটা বললে যে শাকিব খান ওই যে টিফিন কারি ঠান্ডা ভাত খেয়েছে, উনি যখন কক্সবাজার যেতে চেয়েছিল কয়েকদিন আগে একজন বললেন যে প্লেনের টিকিট চেয়েছিল কিন্তু তাকে বাসের টিকিট দেওয়া হয়েছে। এত স্ট্রাগল করে আসা জন্যই কিন্তু আজকে একটা জায়গায় পৌঁছেছে, এবং সেটা আপনারা যেটা আশা করেন যে সেটা সবার ক্ষেত্রেই আসলে প্রযোজ্য, কিন্তু কেউ হয়তো অনেক কমে কিন্তু স্টারডিজমটা পেয়ে যাচ্ছে, সুযোগটা পেয়ে যাচ্ছে। আমি এটা বলবো না যে এটা কারো পাওয়া উচিত না, তবে আমি বলবো যে সময়ের মতো পাওয়া উচিত। হ্যাঁ, সময়ের আগে পেলে সমস্যা। বাংলা চলচ্চিত্রের উন্নয়ন সমৃদ্ধির জন্য তার এখন বাকি সময়টা ব্যয় করা উচিত কিভাবে। যে চলচ্চিত্র তাকে সাকিব খান বানিয়েছে, আজকের এই পর্যায়ে এনেছে, সেই চলচ্চিত্র যখন মরতে বসেছে তার মেন চিকিৎসক তারই হওয়া উচিত। আপনি তো অনেকের সাথে কাজ করেছেন, প্রয়াত নায়ক মান্নার সাথেও কাজ করেছেন। মান্না ভাইয়ের সাথে কোনো কি বলবো, যেই স্মৃতিটা এখনো মনে করলে খুব আবেগ আপ্লুত হন, এরকম কোনো ঘটনা আছে কিনা? প্রতিটা মুহূর্তই স্মরণীয় যতক্ষণ মান্নাবাসী ছিলাম, কারণ সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে ওই ধরনের একটা সিনেমা নিয়ে চিন্তা করা মানুষ 24 ঘন্টায়, যে লোকটা মাত্র দিনে 2 থেকে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা ঘুমাতেন, এবং যতক্ষণ তিনি জেগে থাকতেন ততক্ষণ চলচ্চিত্র নিয়ে চিন্তা করতেন। চলচ্চিত্রের বাইরে তার মাথায় কিছু ঢুকতো না, না ক্রিকেট খেলা না ফুটবল খেলা। তিনি শুনতেন কি বলো তোমরা, কি খেলা, কে এটা, হ্যাঁ এটা কোন দল, কাছে কে, ওয়ার্ল্ড কাপ কবে সেটাও সে অনেক সময় জানতো না। চলচ্চিত্র কোনটা কোন হলে চলতেছে বাংলাদেশের সে সাথে সাথে বলে দিতে পারতো। যে সে এখন ঢাকায় আছে, ওই পঞ্চগড়ের কোন হলে কোন সিনেমাটা চলতেছে, ওটার সেল কেমন সেটা সে জানতো। এই লোকটার সাথে চলা প্রতিটা মুহূর্তই তো আমার মানে যখনই ওই ধরনের কোনো ক্রাইসিস ফেস করি তখনই তার কথা মনে পড়ে বা তার চেহারাটা ভেসে ওঠে। ওর চলে যাওয়াটা আসলেই অসময় ছিল এবং ক্ষতিটা অপূরণীয়, কারণ মান্না ভাই চলে যাওয়ার পরে চলচ্চিত্র ডিসব্যালেন্সড, বিজনেসও আস্তে আস্তে চলে গেল। মান্না ভাইয়ের সাথে একটা বিরাট দর্শক চলচ্চিত্র দেখা বন্ধ করে। তারা এখনো বলে যে ভাই মান্না ভাই থাকতে ছবি দেখতাম, এখন আর দেখি না। একটা শ্রেণী প্রায় ধরেন আজকে 17-18 বছর চলচ্চিত্রের সাথে মানে চলচ্চিত্র দেখে না বা ওরকম ভাবে দেখা হয় না, রেগুলারলি মান্না ভাইয়ের ছবি যেভাবে দেখতো সেভাবে তারা হয়তো হলে যাচ্ছে না। এটা কিন্তু বিজনেসের একটা এফেক্ট আমাদের চলচ্চিত্রের জন্য। তো সব দিক মিলে মান্না ভাইয়ের চলচ্চিত্র প্রেমিক একজন মানুষ, এবং অনেকে তাকে রাগী বা একটু গম্ভীর মানুষ মনে করতেন, কিন্তু আসলে উনি যার সাথে মনে করতেন যে এর সাথে আমার চললে, এর সাথে কথা বললে, এর সাথে আড্ডা মারলে আমার ক্যারিয়ারের সমস্যা নাই বা আমার অন্য কোনো সমস্যা নাই, উনি ওদের সাথে খুব ফ্রিলি চলতেন। কিছু কিছু লোক হয়তো চাইতেন স্বার্থের জন্য চলতে বা কোনো বেনিফিটের আশায়, তিনি তাদেরকে ধরতে পারতেন, একটু অ্যাভয়েড করে চলতেন। তারাই বলতো যে মান্না ভাই রাগী বা অভিমানী বা মুডি, এই সেই। আসলে মানুষের সম্পর্কটা ম্যান টু ম্যান ভ্যারি করে, সবার সাথে সবার একই রকম সম্পর্ক হয় না। আমি কার সাথে কথা বলবো, কার সাথে কথা বলে আমি একটু প্রশান্তি অনুভব করব, নয়তো অন্য কারোর সাথে কথা বলে তো আমি আসলে কমফোর্টেবল হব না। অনেক কাজ করেছেন, 300-400 থেকে প্রায় 500 ছবিতে আপনি কাজ করেছেন। আপনার যে ডায়লগগুলো প্রায় সময় হয়তো রাস্তাঘাটে গেলে কিংবা অনেকেই বলে, সেই সময়ও বলতো, আপনার প্রিয় 2টা ডায়লগ যদি আমাদের যেটা শোনান। প্রিয় ডায়লগ আমার যেগুলো আমি বলেছি সবই, তার মধ্যে যেটা আমার বলতে ইচ্ছে করে, আমার ভিলেনের ডায়লগ তো সবাই শুনেছে। আমি একটি চলচ্চিত্রে কিছুদিন আগে অভিনয় করেছি খিজির হায়াত খানের, ছবিটির নাম হচ্ছে ওরা 7 জন, যেখানে আমি একটু ছবিটি ছিল মুক্তিযুদ্ধের উপরে ছবি, যেখানে আমি একজন মুক্তিযোদ্ধা ক্যাম্প কমান্ডারের চরিত্রে অভিনয় করেছিলাম। ওইখানে আমার আন্ডারের একজন মেজর আমাকে প্রশ্ন করলো যে স্যার হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি। তো তখন সেই ডায়ালগটা যেটা আমি বলেছিলাম সেটা, আমি যেদিন থেকে যুদ্ধে এসেছি দেশ স্বাধীন করার জন্য, মাতৃভূমি স্বাধীন করার জন্য, সেদিন থেকে আমি আমার ফ্যামিলিকে ভুলে গেছি। এখনো যুদ্ধ শেষ হয় নাই, তাই আমার ফ্যামিলিকে নিয়ে চিন্তা করার কোনো রাইট আমার নেই, আগে যুদ্ধ শেষ হোক। বাহ, চমৎকার, অনেক বড় একটা মেসেজ কিন্তু এই সংলাপে। আমরা যদি একটু 90s এ ফিরে যাই, যখন আপনারা সেই সময় এফডিসির যে ঘরানার ছবিগুলো আপনারা করেছিলেন, যখন মান্না ভাইরা ছিল কিংবা শাকিব খানের সাথে যে শুরুর দিকে আপনারা যে কাজ করেছেন, তখনকার কোনো ডায়লগ? স্বামী স্ত্রী যুদ্ধতে তো ওই ছবিতে আমরা অনেক ভিলেন, শরীফ ভাই ছিলেন, দীপজল ভাই ছিলেন ভিলেন, মিশা ভাই ছিল, আমি ছিলাম, কোবরা ভাই ছিল, ড্যানিরাজ ছিল, অনেকে ছিল। তো লাস্ট দৃশ্যে ওই শাবনূরকে যখন, মানে শাবনূরের আমি কোম্পানি ম্যানেজার থাকি, তো স্টার্টিংয়ে
যে কোনো একটা কারণে সে আমাকে, মানে ও খুব বদমেজাজি একটা মেয়ে থাকে, একটা থাপ্পড় দিয়েছিল আমাকে যে কোনো একটা কারণে। তো সেটা আমি মনে রাখি, লাস্ট দিশে যখন সেটা প্রতিশোধ নেওয়ার জন্য তাকে আমি ধরি, তো সে তখন মানে রেপিং টেন্ডেন্সি ছিল তখন বলছে প্লিজ প্লিজ আমাকে তুমি ক্ষতি করো না, তুমি আমার অনেকদিন আমার কোম্পানিতে কাজ করেছো, হ্যান করেছো ত্যান করেছো, আমি বলছি তাতে তুমি তো আমার অপমান করেছো হ্যান ত্যান। তো তখন ও আমাকে বলে যে প্লিজ আমাকে ছেড়ে দাও, বিকজ আমি ম্যারিড, আমাকে তুমি ক্ষতি করো না আমার কোনো। তখন ডায়লগ ছিল, 2 টাকা দামের স্ট্যাম্পে সই করাটাকে বিয়ে বলে মেনে নিচ্ছিস কবে থেকে? চমৎকার। কি এইরকম কত কত ডায়লগ আপনারা বলেছেন। এবং তখনকার সময় যদি বলি যে যখন ঢাকার বাইরে ঘুরতে যেতেন গ্রাম কিংবা মফস্বল এলাকায়, মানুষ তো তখন খলনায়ক কিংবা এরকম দেখলে খুব নিন্দা করতো। আপনাকে নিন্দা করে এরকম কোনো গল্প কি মনে আছে যে এমন একটা কথা বলেছে যে ওটা শুনে আপনার ভালো লেগেছে? নিঃসন্দেহে যে এটা আপনার কাজ দেখে সে বলেছে। আমার কিন্তু অনেক শিশু দর্শক আছে যারা আমাকে খুব পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং আমি শুনেছি আপনার সাথে তারা সেলফি তুলতে চায়, ছবি তুলতে চায়। আমার ওই ধরনের নেগেটিভ কথাবার্তা একটু কমই শুনতে হয়েছে, কারণ দর্শকরা হয়তো জানে যে অভিনয়ের কারণে অভিনয় করে, যখন তাদের সাথে কথাটা তো বলি তখন তার ধারণাটা চেঞ্জ হয়ে যায়। যেটা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আমি কমেন্টস পড়তেছি, ম্যাক্সিমাম পজিটিভ কমেন্টস। একটা কমেন্টস পরে আমার খুব হাসিও পাচ্ছিল, দুঃখ কষ্টও পাচ্ছিলাম। একজন লিখছে, ধর্ষণের প্রতিবাদ করতেছেন, আপনি নিজে যে কতটা ধর্ষণ করছেন সেগুলো কে বিচার করবে? আমি চিন্তা ওর সিনেমার ব্যাপারটা ওনার মাথায় আছে, উনি মনে করে যে রিয়েলি মনে হয় এই লোকটা খারাপ। আপনাদের চলচ্চিত্রের অনেক অভিনেতা অভিনেত্রী রাজনীতিতে এসেছে, আপনিও নিজেও রাজনীতির সাথে যুক্ত। রাজনীতিতে এসেছিল তখন ফেরদৌস ভাই, রিয়াজ ভাই এবং নিপুণ আপু, কি বলবেন তাদের নিয়ে? দেখেন, আমি একটু ক্লিয়ার করি আপনাকে, অনেক চলচ্চিত্র শিল্পী রাজনীতিতে এসছেন, আমি চলচ্চিত্র শিল্পী রাজনীতিতে আসিনি। আমি প্রথম রাজনীতি শুরু করি 1988 সালে, যখন আমি ছাত্র ছিলাম, ছাত্র দলের রাজনীতির মাধ্যমে। হ্যাঁ, আমরা জানি যে আপনি অনেক আগে থেকে আমি চলচ্চিত্রে এসে শিবা সানু হয়ে রাজনীতিতে যাইনি। আমি রাজনীতি 1988 থেকেই করি। চলচ্চিত্রের সাথে আমার সম্পৃক্ততা থাকা অবস্থায় আমি রাজনীতি চলতো, আমার তার আগেও চলেছে। এখন চলচ্চিত্রের শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পরে তার এই অর্জনটা, তার এই সুনামটা, তার এই পপুলারিটিটা সে রাজনীতিতে ব্যবহার করতে যাওয়াটা হলো ভিন্ন জিনিস। আর তাতেও আমি খারাপ বলবো না যদি সেই রাজনীতিটা স্বার্থের রাজনীতি না হয়, তার রাজনীতি যদি ক্ষতিকারক রাজনীতি না হয়, তার রাজনীতি দেশের মঙ্গলের জন্য হয়, সে যে কোনো লোক যে অবস্থান থেকে রাজনীতি করতে পারে। কিন্তু আমার রাজনৈতিক চলাফেরার কারণে যদি মানুষের ক্ষতি হয়, রাষ্ট্রের ক্ষতি হয়, আমার মনে হয় এই ধরনের রাজনীতি থেকে শুধু শিল্পী না, যে কোনো লোকই বিরত থাকা উচিত। আমাদের দেশে বিগত সময়ে যে সমস্ত চলচ্চিত্র শিল্পীরা রাজনীতিতে গেছেন, তাদের বেশিরভাগই তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য গেছেন। তারা চলচ্চিত্রে কি উন্নয়ন করেছেন দেখেন। সরাসরি যদি আমি কিছু বলতে যাই তাহলে বলতে হবে, যখন বিগত সরকার বাংলা চলচ্চিত্রকে ধ্বংস করার পরিকল্পনা করে ভারতীয় চলচ্চিত্র প্রতি বছর 10টা আমদানি করার অনুমতি দিল, তখন চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃবৃন্দ তাদের সাথে আমদানিকারকদের সাথে আলাপ আলোচনা করে একটা পার্সেন্টেজের মাধ্যমে সেই ছবি আনা যাবে বলে তারা সম্মতি প্রকাশ করেছিল সেখানে। তার মানেটা কি? আমি অর্থের বিনিময়ে দেশের চলচ্চিত্র ধ্বংসের একটা রাস্তা করে দিয়েছিলাম। আমি নিজেই সেই অর্থ গ্রহণকারী একজন ব্যক্তি হিসেবে তখন কাজ করেছি। তো এইটা হচ্ছে দেশের ক্ষতি করা, দেশের চলচ্চিত্রের ক্ষতি করা, মানে আমার দেশের ক্ষতি করা। এই রাজনীতি করে যারা এই ক্ষতিগুলো করেছেন, আমি তাদেরকে ধিক্কার জানাই, নিন্দা জানাই তাদেরকে। যারা রাজনীতি করবেন জনগণের, রাজনীতি কেন? জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের সমৃদ্ধির জন্য, জনগণের উন্নতির জন্য, জনগণের ভাগ্যের উন্নতির জন্য, জনগণের সুখ শান্তির জন্য, তাই তো, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সেটা যদি না করে আমি আমার নিজের উন্নতি, নিজের সুখ শান্তি এবং নিজের বেনিফিটের কথা চিন্তা করে রাজনীতি করি, তা আমার মনে হয় আমার রাজনীতি স্টপ করে দেওয়া উচিত, সেটা যে কোনো জায়গাতেই হোক। আপনি কি যৌথ প্রযোজনা ছবির কি বলবেন, যে যদি সামনেও যদি যৌথ প্রযোজনা ছবি আনা হয় কিংবা এরকম করে কিছু হয়, সেক্ষেত্রে কি শর্ত জুড়ে দিলে ভালো? যে না, কারণ আমরা দেখেছি যে যৌথ প্রযোজনার ছবি অনেকে বলছে শুভঙ্করে ফাঁকি, সেখানে হচ্ছে তাদের ছবিটাই এখানে এই দেশে ভালো চলছে, সেজন্য সেটা দেখানো হচ্ছে। যৌথ প্রযোজনা এক জিনিস আর আমদানি করা ছবি আরেক জিনিস।
যৌথ প্রযোজনা তো আমারও ইনভেস্টমেন্ট আছে, তারও ইনভেস্টমেন্ট আছে। কিন্তু এইরকম অনেক ছবি যৌথ প্রযোজনা বলা হয়েছিল শিবা ভাই, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় যৌথ প্রযোজনার মানে কি 50% আমার থাকবে, 50% ওপার বাংলার থাকবে, কিন্তু সেটা কি আইন মেনে করা হয়েছিল কিনা? কিংবা আমরা দেখেছি যে ওখানে আসলে হয়তো 30-70 এরকমও কিছু ব্যাপার ছিল। হ্যাঁ, দেখেন এখানে আরেকটা মজার ব্যাপার আমি বলি, যদি কেউ আইন অমান্য করে থাকে তাহলে তার সেটা গোপনে করেছে, সেটা হয়তো প্রকাশ্যে আসেনি, কিন্তু তারা সবসময় প্রদর্শন করেছে, তারা মেনেই করেছে বা অর্ধেক অর্ধেক নিয়েই করেছে। কিন্তু তারতম্য হয়েছে সেটা আমরা জানি। কিন্তু ছবি দেখলে তো বোঝা যায় শিবা ভাই যে এখানে আসলে পার্সেন্টেজটা কিরকম। সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই ছবিগুলো, যৌথ প্রযোজনা যে ছবিগুলো হয়েছে, আপনারা জানেন কিনা আমি শিওর না, তো এই ছবিগুলো কিন্তু ব্যবসা বাংলাদেশই বেশি করেছে, পশ্চিমবঙ্গে তেমন কোনো ব্যবসায়ী করেনি ছবিগুলো, আমি একদম শিওর বলছি, একদম জেনে শুনেই বলছি। হ্যাঁ, আর যেটা আমদানি ছবি, সেটা হচ্ছে যদি ছবি আমদানি করতে হয়, হ্যাঁ করেন, ঠিক আছে, কিন্তু আমার দেশের চলচ্চিত্র যে মুক্তি বন্ধ রেখে সেই ছবি চালাবেন, সেই আমদানি আপনারা করতে পারবেন না, করলেও সেই ছবি আপনারা চালাতে পারবেন না। আমার দেশের ছবি থাকলে সেটা আগে চলবে, যদি গ্যাপ থাকে 1 মাসের 15 দিনের, যেহেতু হল মালিকদের হল চালাতে হবে, হলের ব্যবসা করতে হবে, তাদেরকেও তো আমরা মারতে পারি না। তো আমার প্রোডাক্ট না থাকলেও ছবি চলুক, আমার প্রোডাক্ট থাকলেও ছবি চলতে পারবে না। সেটাই, কারণ আগে সবার আগে দেশ, সবার আগে আমাদের ইন্ডাস্ট্রি, আমাদের সেটাই কাম্য। আমি শুধু শেষে একটু জানতে চাই যে আপনি, আমার যেটা মনে হচ্ছে খলনায়কদের মধ্যে সবচেয়ে বেশি হাইট, উচ্চতার দিক থেকে আপনি হচ্ছেন 6 ফিট 3 ইঞ্চি আর কি। আপনার মতো আপনাকে ওভারকাম করেছে এমন কোনো তো খলনায়ক এখনো আসেনি আমার যেটা মনে হয়। খলনায়ক চরিত্র যারা অভিনয় করেছেন তারা, একজন কিছু ছবি করেছিলেন, উনি পরবর্তী আমেরিকা চলে গেছিল, কিছুদিন আগে উনি ইন্তেকাল করেছেন, ওনার নাম হচ্ছে রকি ভাই। উনি আমার চেয়ে প্রায় 5-6 ইঞ্চি লম্বা ছিলেন, ম্যান মাউন্টেন। আচ্ছা, কিন্তু দর্শক সমাদৃত কিন্তু আপনি। হ্যাঁ, দর্শক যদি জনপ্রিয়তার জায়গা থেকে বলিস, সেটা হচ্ছে শিবা ভাই আপনি। শিবা ভাই, আমি পুরো শোটা করে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে আমি আপনার আরো বেশ কয়েকটা টক শো দেখেছি, আপনি হোস্টের চোখের দিকে তাকান না, আপনি অন্য একটা দিকে তাকিয়ে কথা বলেন, সেটা কেন? আর কি খলনায়করা চোখে চোখ রাখতে কি ভয় পায়? না না না, এর কারণটা কি? ব্যাপারটা সেটা না, আমি ক্যামেরা প্রেফারেন্স দিচ্ছিলাম, হ্যাঁ এর জন্য আর কি। হয়তো ওরে বাবা, আর এদিকে গেলে তো প্রোফাইল হয়ে যাচ্ছে, আর এদিকে আসলে ক্যামেরা প্রেফারেন্সটা থাকে, এর জন্য। আমি দর্শককে বলছিলাম, দর্শকের, আমার দর্শক যারা আমাকে শুনতে চায়, এটা আমি মজা করে বললাম, আমার কাছে ভালো লেগেছে যে ক্যামেরা প্রেফারেন্স নিয়ে একজন শিল্পী যে কতটুকু সচেতন হয়, বা আমার ভালো লেগেছে, অনেক ভালো লাগলো শিবা ভাই, আপনার সাথে গল্প করে অনেকটা সময় কাটালাম। আমরা চাই শিবা ভাই যেন আবার আমাদের আরো ভালো ভালো চলচ্চিত্র উপহার দেয়। অনেক অনেক শুভেচ্ছা শিবা ভাই আপনাকে, অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা। অনেক শুভকামনা নেক্সাস টিভিকে, নেক্সাস টিভির দর্শকদেরকে। দর্শক, গল্পে গল্পে আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। দেখা হবে আগামী আয়োজনে। সেই পর্যন্ত সবাই অনেক সুন্দর থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বিদায়।